যদি সংসদে তার সমাধান হয় আলহামদুলিল্লাহ, না হয় এই রাজপথ আমাদের পরিচিত। উদারতা দেখিয়ে আমাদেরকে ডেপুটি স্পিকার দেওয়ার দরকার নাই। শাসন ক্ষেত্রে শাসক বদলেছে, কিন্তু শোষণের ধারা বদলায়নি। জনগণকে এত বোকা মনে করার কারণ নেই, জনগণ সব বুঝে। একজন বিখ্যাত সাংবাদিক জিজ্ঞেস করলেন যে আপনাদের নিয়ে এত নাড়াচাড়া করে কেন? আমি বললাম, খুব ভালোবাসে তো, এই জন্য পছলায়। স্বাধীনতা একটা জাতির কত বড় সম্পদ, এটা স্বাধীন জাতি বুঝে না, পরাধীন জাতি এটা বুঝে। আমাদের পূর্বপুরুষেরা 190 বছর যখন স্বাধীনতা হারিয়ে গোলামীর জিঞ্জিরে আবদ্ধ ছিলেন, তারা তখন অনুভব করেছিলেন স্বাধীনতা কি জিনিস। তাদের এই আন্তরিক আকুতি, তাদের সংগ্রামী প্রয়াস, তৎকালীন নেতৃবৃন্দের বিচক্ষণতা, দূরদর্শিতার ফলে আমরা একটা দেশ পেয়েছিলাম। আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল লর্ড কেলেনকে পাকিস্তানের নামে, এই দেশে কোনো ধরনের বৈষম্য থাকবে না, ন্যায় বিচার কায়েম হবে এবং মানুষ একটি স্বাধীন দেশের নাগরিক হিসাবে সম্মানের সাথে বসবাস করবে। এ লক্ষ্য অর্জিত হয়নি, পদে পদে লঙ্ঘিত হয়েছে, যার কারণে 71-এর মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে উঠেছিল। তবে হ্যাঁ, এই যুদ্ধের আগে একটা সাধারণ নির্বাচন হয়েছিল, একটা মার্শাল ল গভর্নমেন্টের আন্ডারে। ওইটাও কোনো সংবিধানের আন্ডারে হয়নি। মার্শাল ল যখন জারি থাকে, সংবিধান তখন সাসপেন্ড হয়, সামরিক ফরমানের মাধ্যমেই হয়েছিল। কিন্তু জনরায়কে পাকিস্তানি শাসক গোষ্ঠী এবং সামরিক বাহিনী তারা সম্মান দেখাতে ব্যর্থ হয়েছিল। জনরায়কে অগ্রাহ্য করে বিপুল জনমানুষের আকাঙ্ক্ষাকে তারা গুলিয়ার বুলেট দিয়ে, ব্যানর দিয়ে তারা দমিয়ে রাখতে চেয়েছিল। নির্বিচারে মানুষ খুন করেছে, মানুষের ইজ্জত লুণ্ঠন করেছে, সম্পদ ধ্বংস করেছে, দেশকে পোড়ামাটির দেশে পরিণত করেছে। কিন্তু সকল নির্যাতন চালিয়েও মানুষের আকাঙ্ক্ষাকে তারা দমিয়ে রাখতে পারেনি। শেষ পর্যন্ত দেশ স্বাধীন হয়েছে। আরেকবার সেই লড়াকু সমস্ত যোদ্ধাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছে, যারা আমাদের জন্য একই মানচিত্রকে স্বাধীনতার মূলকে উপস্থাপন করেছেন, যারা আমাদেরকে একটি সম্মানজনক পতাকা হাতে তুলে দিয়েছে। এই পতাকা এবং মানচিত্রের হাত ধরে বাংলাদেশটা বদলে যাওয়া উচিত ছিল, কিন্তু না, ভূগোল পরিবর্তন হয়েছে, ভিতরের জিনিস পরিবর্তন হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান কী অবস্থায় ছিল সবাই জানেন, কিন্তু মাত্র 3 বছরের মাথায় তারা বিশ্বকে চমকে দিল। তারা বিশ্বের সর্ববৃহৎ ইলেকট্রোমেকানিক্যাল ইন্ডাস্ট্রি মিৎসুবিশি চালু করে বিশ্বকে জানাই দিল যে জাপান ঘুমিয়ে পড়ে নাই। সেই জাপান সেখান থেকে বের হয়ে আসতে পারল, বের হয়ে এসে এখন বিশ্বের একটি উন্নত মর্যাদাশীল জাতি হিসেবে বিচারে দাঁড়াতে পারল। এই অঞ্চল দুইবার স্বাধীনতা অর্জন করার পরেও আমরা কেন পারলাম না? এই না পারার কারণ আমাদের সাধারণ জনগণ নয়, এই না পারার কারণ হচ্ছে নেতৃত্বের ব্যর্থতা, লোভ, অদূরদর্শিতা এবং সীমাহীন দুর্নীতি। দুর্নীতি শুধু টাকা পয়সা হাতলালে হয় না, হ্যাঁ এটাও দুর্নীতি। সবচেয়ে বড় দুর্নীতি হচ্ছে মানুষের অধিকার হরণ করা, অযোগ্য লোকদেরকে যোগ্য জায়গায় বসিয়ে দেওয়া, যোগ্যতা সম্পন্ন লোকদেরকে অপমান করে তাড়িয়ে দেওয়া, এটি হচ্ছে সবচেয়ে বড় দুর্নীতি। দুর্নীতির এই বিষবাষ্প যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে বিদায় না নেবে, আমাদের সমাজ স্বাধীনতার কাঙ্ক্ষিত সুফল ভোগ করতে পারবে না। তার মুখেই শুনলেন, আমি বলার পরে তো হইচই পড়ে গেছিল। আমি বলেছি যে তিনি বিদ্রোহ করেছেন, বেওকুফরা বুঝেছে তিনি স্বাধীনতা ঘোষণা করেছেন। এটা নিয়ে কি যে হইচই। তিনি অবশ্য বলেছেন অনেক সময় এরা ইংলিশটা বুঝে না, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি শিক্ষকদেরকে ব্যবহার করেছে। এরপরে তিনি বলেছেন যে না, আমার কাছে এগুলা সংরক্ষিত আছে, পয়সাও লাগবে না, আমি দেখাই দিব, চলে আসো আমার বাড়ি। জানবে না, বুঝবে না, তার আগে চায়ের কাপে ঝড় তুলবে। কেন তুলে জানেন? মূল ইস্যুকে চাপা দেওয়ার জন্য।
দেখেন না, সম্প্রতি একটা ঘটনা, এই ঈদ উপলক্ষে আমরা একটা রিসেপশনের আয়োজন করেছিলাম। বিদেশি কূটনীতিবিদরা এবং আমাদের বন্ধুরা এখানে এসেছিলেন। ঈদের দিনটা মানুষ একটু খোলা মনে সবার সাথে মিশে, আমি একটু মিশেছি। হায় রে আল্লাহ, এটা নিয়ে কি যে অবস্থা! নবীজি এটা করেছেন রে ভাই, তিনি তার প্রিয়তম সাহাবীর সাথে এটা করেছেন। এটা তো আমার নবীর প্রিয় সুন্নত। আমি তো আমার নবীর প্রত্যেকটা সুন্নতকে ভালোবাসি। কে কি বললো না বললো এগুলার পাত্তাই আমি দিই। তুমি বলতেই থাকো, আমি পড়তেই থাকবো। হ্যাঁ, মানুষ হিসাবে যদি ভুল করি অনুতপ্ত হব, ক্ষমা চাইব, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার শুদ্ধ কাজটাকে ভুল হিসাবে চালিয়ে দিবা আর মনে করবা নিজেই শুধু জ্ঞানী, আর সবাই চোখ বন্ধ করে অথবা উট পাখির মতো ঠোঁট বালিতে ঢুকে বসে আছে, এটা মনে করবা না। দুনিয়া এখন বড় চালাক। তুমি যে রাস্তা দিয়ে হাঁটো ওই রাস্তা অবজার্ভ করার জন্য তোমার রাস্তায় শত সার্চ লাইট বসে আছে। আমাকে একদিন একজন বিখ্যাত সাংবাদিক জিজ্ঞেস করলেন যে আপনাদের নিয়ে এত নাড়াচাড়া করে কেন? আমি বললাম, খুব ভালোবাসে তো এই জন্য পশলায়। আমাদের ভালো কথাটাকে টুইস্ট করে অন্যভাবে উপস্থাপন করে। একটা কথা এক লাইনে সব বলা যায় না, হয়তো 3টা লাইন বললাম, ওর পছন্দ হয়েছে আমাকে ঘায়েল করার জন্য একটা লাইন পোস্টিং দেবো, ওইটাকেই ফটোকার্ড বানিয়ে ছেড়ে দিল, বাকি 2 লাইনের খবর নাই। ভাইগুলো তো ভালো জিনিস, আমরা জানি। আমাদের সাংবাদিক বন্ধুরা এগুলো করতে চান না, তাদেরকে করানো হয়, করতে বাধ্য হয়। এত রক্ত, 71-এর ত্যাগ, 24-এর ত্যাগ, এই সবগুলো তো ম্লান হয়ে যাবে যদি ভালোকে ভালো হিসাবে পুরস্কৃত করা না হয় আর মন্দকে যদি দমন করা না হয়। আমরা দেখছি পরিবর্তিত বাংলাদেশ, শাসন ক্ষেত্রে শাসক বদলেছে কিন্তু শোষণের ধারা বদলায়নি। ইতিমধ্যে যে সমস্ত লক্ষণ ফুটে উঠেছে আপনারা সবাই পরিষ্কার। সর্বশেষ যেটা পেরেক মারা হচ্ছে, একটা গণতান্ত্রিক ধারা চালু হোক, এই জন্য এই নির্বাচনের ফলাফল নিয়ে আমাদের অনেক কষ্ট আছে। সব কষ্ট চেপে আমরা বলেছি আমাদের দেশটা গণতান্ত্রিক ট্রেন হিসাবে রেল লাইনের উপরে উঠুক, চলুক, সামনের দিকে চলুক, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো উঠাই দিলাম। এই উঠাই দেওয়ার পরে এখানে প্রশাসক, ওখানে প্রশাসক, ওখানে প্রশাসক, এটা তো সংবিধান বিরোধী। পরিষ্কার, আপনি সংবিধানের কথা বলতেছেন, ওই সংবিধানই তো লেখা আছে স্থানীয় সরকারের সকল স্থলে একমাত্র নির্বাচিত প্রতিনিধিরাই তারা দায়িত্ব পালন করবেন। এদেরকে কে নির্বাচন করবে? এরা দলীয় আনুগত্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় লোকদেরকে বসিয়ে দেওয়া হচ্ছে, জাতির গাড়ি চাপিয়ে দেওয়া হচ্ছে। আমরা এগুলো মানি না। আপনি সংবিধানের এক অংশ মানবেন, আর এক অংশ মানেন না, ভারী মজা। একটা অর্ডারের ভিত্তিতে 2টা ভোট একই দিনে হয়েছে। আপনি গোশত মানেন কিন্তু জুল খাইতে রাজি না। একই তরকারি একই বাসনে পাকানো হয়েছে, গোশতটা খেয়ে নিলেন, বলতেছেন জুলটা হারাম। তো ওই গোশত তো জুলের ভিতরে পাকানো হয়েছে, তাহলে এই গোশত হালাল হয়ে কিভাবে? ওইটাও হারাম। জনগণকে এত বোকা মনে করার কারণ নেই, জনগণ সব বুঝছে। হ্যাঁ, আপনারা মানবেন, তবে সহজে মানবেন না, আমরা বুঝতেছি। এরকম অতীতেও কিছু কিছু বিষয় সহজে মানেন নাই, কিন্তু পরে ঠিকই মেনেছে। আমরা নিজের জন্য, কোনো দলের জন্য এই কাঠামোগত পরিবর্তন আমরা চাচ্ছি না, সংস্কার চাচ্ছি না। আমরা 18 কোটি মানুষের জন্য চাই। গণতন্ত্রের এসেন্স, বিউটি, একটা দল সরকারে যাবে আর একটা দল বিরোধী দলে থাকবে, এই 2 দল মিলেই জাতিকে সামনে এগিয়ে নেবে। সরকার ভালো করলে সহযোগিতা করবে বিরোধী দল, যদি মন্দ কিছু করে তাকে লাগাম ধরে টান দেবে। আমাদের নীতি তাই হবে ইনশাআল্লাহ। তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এই নীতির বাইরে আমরা যাব না। জাতীয় স্বার্থে কাউকেই আমরা ছাড় দিয়ে কথা বলবো না। আগামী 29 তারিখ আবার অধিবেশন বসছে।
আমাদেরকে নোটিশ দেওয়ার কথা বলা হয়েছে সংস্কার বিষয়ে আলোচনার জন্য। আমরা সুযোগ দিয়ে বলতে চাই, নোটিশের অপেক্ষা না করে অধিবেশন বসার সাথে সাথে ঘোষণা দিন যে আমরা তা আপাতমস্তক যেভাবে সাইন করেছি ওইভাবে বাস্তবায়ন করব। আসুন এখন বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আমরা আলোচনা করি সংসদে। আমরা প্রস্তুত, খোলা মন নিয়ে প্রস্তুত, কিন্তু এইটা নিয়ে যে কোনো ধরনের টালবাহানা আমরা মানব না। যদি সংসদে তার সমাধান হয় আলহামদুলিল্লাহ, না হয় এই রাজপথ আমাদের পরিচিত। আমরা প্রথমে এই রাজপথ চাই না, আমরা চাই সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হোক সংসদীয় গণতন্ত্রের মহান জাতীয় সংসদ। কেউ কেউ বলেন ৭২-এর সংবিধান পরিবর্তন করা যাবে না। আমি জিজ্ঞেস করি, ৭২-এর সংবিধান শেখ মুজিব কি রক্ষা করেছিলেন? ৭২-এর সংবিধানে কি বাকশাল ছিল? ৭২-এর সংবিধানে কি বহুদলীয় গণতন্ত্র নিষিদ্ধ ছিল? যে শেখ মুজিব নিজেই ৭২-এর সংবিধানকে জায়গায় রাখলেন না, আপনি নতুন প্রেমিক প্রত্যেকে আসলেন। জিয়াউর রহমান সাহেবকে এই সংবিধান পরিবর্তন করেন নাই? মরহুম নেতা এম.কে. আনোয়ার এই জাতীয় প্রেস ক্লাবে এই হলে বসে তিনি একটা আলোচনার সময় বলেন নাই যে জনগণের সরকার কায়েম হলে এই সংবিধানকে আমরা ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দেব? তিনি এইরকমই বলেছিলেন অঙ্গভঙ্গি করে। মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কি বলেন নাই যে জনগণের সরকার কায়েম হলে এই সংবিধান থাকবে না? তাহলে আপনারা কি তাদের চাইতে বেশি ৭২ সংবিধান প্রেমিক হয়ে গেলেন? এই সমস্ত জিনিস ভালো না, ভালো লক্ষণ না। জনগণকে মেহরবানি করে ভুল বুঝবেন না, ভুল বুঝানোর চেষ্টা করবেন না। জনগণের আকাঙ্ক্ষা বোঝার চেষ্টা করুন, দেয়ালে একটু কান চাপেন, শুনবেন এদেশের জনগণ কি চায়। যদি এই সংস্কারকে মেনে না নেওয়া হয় তাহলে মিনিমাম ১৪০০ শহীদ যারা হয়েছে তাদেরকে অপমান করা হবে, হাদিদেরকে অপমান করা হবে, আবরার ফাহাদকে অপমান করা হবে, ফেলানীর ঝুলন্ত লাশের সাথে অপমান করা হবে। এ কাজ করতে যাবেন না। বেঁচে থাকা জিন্দা শহীদ জুলাই যোদ্ধারা তারা এটা মেনে নেবে না। জুলাই যুদ্ধ ১০০ নয়, ২০০ নয়, ১০০০ নয়, ১০,০০০ নয়, ১ লাখ নয়, ২ লাখ নয়, জুলাই যুদ্ধ ছিল কোটি কোটি। এ মানুষের বিরুদ্ধে অবস্থান নেবেন না। মেহরবানি করে জন আকাঙ্ক্ষার প্রতি সম্মান করুন। আজকের এই মহান দিবসের আলোচনায় সবাই আমি বুক করে সরকারকে সেই আহ্বান জানাতে চাই। আর জাতীয় জীবনে যে কঠিন সময় এসেছে, খোলা মন নিয়ে উদারতা দেখিয়ে আমাদেরকে ডেপুটি স্পিকার দেওয়ার দরকার নাই। উদারতা দেখিয়ে জাতীয় সমস্যা সমাধানে এক জায়গায় একসাথে বসে। এটা সংসদের ভিতরে হবে না, কারণ সংসদের ভিতরে সকল দল প্রবেশ করে নাই। এদেশে যারা অন্যান্য দল আছে তাদের অবদান আছে এই দেশের জন্য, মুক্তিযুদ্ধে আছে, ২৪-এ আছে। এই তাদের সবাইকে নিয়ে বসে কথা শুনেন, ডিসিশন তো আপনারাই নেবেন। অন্তত খোলা মনে পরামর্শগুলো শুনেন, কে কি বলতে চায়। আমি আশা করি জাতি উপকৃত হবে এবং আপনারাও দিশা পাবেন ইনশাআল্লাহ। সেই পারস্পরিক হিংসা হানাহানির রাজনীতি বন্ধ হবে। আফসোস এখনও শুধু একটা ইলেকশন হয়ে গেছে, সেইটাকে কেন্দ্র করে মানুষ খুন হচ্ছে, এমনকি নিজ দলের মানুষকেও খুন করা হচ্ছে। তাহলে ফেসিবাদ বিদায় নিল কোথায়? ফেসিবাদ এতদিন আত্মগোপন করে গর্তের মধ্যে ছিল, এখন আবার মাথা তুলতে শুরু করেছে। দেশবাসীকে বলবো, এই ফেসিবাদ নূতন করে কেউ যদি কায়েম করতে চায়, ইনশাআল্লাহ সবগুলো হাত একত্রিত করে আমরা রুখে দেবো। রুখে দেওয়ার জন্য তৈরি থাকতে হবে।